ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে প্রাইমারি টেট 2023কে উপলক্ষ করে সাইকোলজির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুবই মন দিয়ে করো, খুবই ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করছি। তো যে প্রশ্নগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে সেগুলোই বেসিক্যালি আমি তোমাদেরকে তুলে ধরবো। আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা বুদ্ধি, কারণ প্রতি বছর কিন্তু যে পরীক্ষাগুলো হয়, সিটেট হোক বা অন্যান্য রাজ্য বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে দুই একটা প্রশ্ন এসেছে। তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে আমরা পড়ার চেষ্টা করি। দেখো, প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি বুদ্ধি। ওকে, দেখো বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে একটা সহজাত ক্ষমতা, যেটা আমরা কিন্তু শিশু যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তখন যে ক্ষমতা নিয়ে সে জন্মায়, সেই ক্ষমতাটা কি? সেই ক্ষমতাটাকে বলছে বুদ্ধি। তাহলে বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে সহজাত, এটা অর্জিত না, যে আমরা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে বা পরিবেশের সঙ্গে আমরা চলার পথে মানিয়ে নেওয়ার পথে যে অর্জন করবো সেটা নয়। বুদ্ধিটা কি? বুদ্ধি হচ্ছে একটা সহজাত, ঠিক আছে, জৈবিক প্রক্রিয়া। বুদ্ধি হচ্ছে জৈবিক বা সহজাত, যেটা শিশু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর সে মায়ের পেট থেকে নিয়েই কিন্তু জন্মায়। বোঝা গেছে? অর্থাৎ দেখো, বলছে যে বুদ্ধি হলো কতগুলি সহজাত ক্ষমতার সমষ্টি যা ব্যক্তিকে নিত্য নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে। বুদ্ধি হলো এক ধরনের মানসিক ক্ষমতা। বোঝা গেল জিনিসটা কি? তাহলে বুদ্ধিটা কি? বুদ্ধি হচ্ছে এক ধরনের মানসিক ক্ষমতা, যেটা শিশু জন্মাবার সময় তার মায়ের পেট থেকেই কিন্তু নিয়ে জন্মায়। বোঝা গেল? আর এই বুদ্ধিটা কি করছে? মানুষকে নতুন পরিবেশে অভিযোজন করতে সাহায্য করছে। দেখো, যে সমস্ত মানুষের দেখবে অনেক বুদ্ধি কম, তারা দেখবে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে না। আর যাদের ভালো বুদ্ধি রয়েছে, স্বাভাবিক বুদ্ধি বা তার থেকে বেশি বুদ্ধি রয়েছে, তারা কিন্তু যে কোনো পরিবেশে যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারে। বোঝা গেল? তারপর নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট বলা হয়েছে আবিধানিক অর্থে বুদ্ধি হলো জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা। আমরা যে প্রতিনিয়ত জ্ঞান অর্জন করছি, যে কোনো জিনিস শিখছি, যেমন তোমরা এখন আমার কাছে বুদ্ধিটা শিখছো বা জানছো, সেটা শুধু জানলেই হবে না, সেটা কিন্তু তোমাকে প্রয়োগ করা শিখতে হবে। অর্থাৎ আমি শিখলাম, শিখে কিন্তু পরীক্ষাতে সেটাকে আমাকে অ্যাপ্লাই করার ক্ষমতা থাকতে হবে, তবেই সেটা হচ্ছে বুদ্ধি। তাহলে বুদ্ধিটা কি? বুদ্ধি হচ্ছে জ্ঞান অর্জন এবং সেটা প্রয়োগ করার ক্ষমতা। বোঝা গেল? তারপর নেক্সট দেখো, বলছে মনোবিদ স্টানের মতে জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার সাধারণ মানসিক ক্ষমতা হলো বুদ্ধি। দেখো, একটা মানুষ প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য কি দরকার? একটা সমাধানের প্রয়োজন। সেই সমাধান করার ক্ষমতাটাকে কি বলবো আমরা? বুদ্ধি। তারপর নেক্সট বলা হয়েছে মনোবিদ ডিয়ারবনের মতে বুদ্ধি হলো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার ক্ষমতা। আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কি করি? আমরা যে কোনো সমস্যার সমাধান করি, সেটা কি আমরা কি বলবো? বুদ্ধি বলবো। নেক্সট দেখো, মনোবিদ টরম্যানের মতে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। তাহলে কি বিমূর্ত চিন্তা করার ক্ষমতাকে কি বলবো আমরা? বুদ্ধি বলবো। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো, এবার আমরা কিছু বুদ্ধির বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য কি ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধির কিছু বৈশিষ্ট্য। বুদ্ধি হলো মৌলিক মানসিক ক্ষমতা। তাহলে কি প্রথমত যেটা জানবো, সে বুদ্ধি হচ্ছে কি? বুদ্ধি হচ্ছে একটা মানসিক ক্ষমতা। নেক্সট পয়েন্টে বলা হয়েছে এটি একটি সহজাত, অর্থাৎ যেটা মানে জৈবিক, যেটা শিশু মায়ের পেট থেকে জন্মাবার সময় নিয়ে জন্মায় ক্ষমতা, তবে একে কার্যকারী করতে অনুশীলনের প্রয়োজন। দেখো ভালো করে বোঝো, একটা শিশু কিন্তু জন্মাবার সময় কিন্তু তার মাথায় বুদ্ধি নিয়েই জন্মায়। সে বেশি ট্যালেন্টেড হবে না, একদম গাধা হবে, সে কিন্তু জন্মায়। কিন্তু তার বুদ্ধিটাকে পরিচর্যার মাধ্যমে কিন্তু কি করা হয়? বেশি স্ট্রং করা হয়। যেমন ধরো, তুমি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবে, তত তোমার ম্যাথের উপরে দক্ষতা বাড়বে। তার মানে কি, তোমার ম্যাথ করার যে বুদ্ধি দরকার সেটা কিন্তু তোমার মধ্যে রয়েছে, কিন্তু প্র্যাকটিসের অভাবে কিন্তু তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারো না। অর্থাৎ প্র্যাকটিস কি করে? বুদ্ধিকে আরও বেশি কার্যকরী করে তোলে। বোঝা গেল? তারপর নেক্সট দেখো, তারপর নেক্সট বলছে বুদ্ধির বিভিন্ন স্তরে বুদ্ধির বিকাশের হার বিভিন্ন হয়। তাহলে একটা শিশু বা একটা মানুষ জন্মাবার পর থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু বুদ্ধির যে বিকাশ সেটা কিন্তু একই রকম থাকে না। কোনো কোনো পর্যায়ে বুদ্ধির হার বেশি, কোনো কোনো পর্যায়ে বুদ্ধির হার কিন্তু কম, সেটাই আমরা দেখব। দেখো, প্রথম 5 বছর বুদ্ধির হার কিন্তু খুবই দ্রুত, অর্থাৎ জন্মবার থেকে 5 বছর পর্যন্ত দ্রুত গতিতে কিন্তু বুদ্ধি বাড়ে। আবার ঠিক 5 থেকে 10 বছর পর্যন্ত বুদ্ধি সামান্য হলেও কমে যায়। আবার বলা হয়েছে 11 থেকে 15 বছর পর্যন্ত বুদ্ধি আবার দ্রুত হারে বাড়তে থাকে। 15 থেকে 20 বছর বুদ্ধি আর বিকাশ ঘটে না।
মানে স্ট্যাগনেন্ট হয়ে যায় অর্থাৎ স্থির হয়ে যায়। তারপরে 20 থেকে 45 বছর যেই তুমি যাবে তোমার ধীরে ধীরে কিন্তু বুদ্ধি লোপ পেতে থাকবে। বোঝা গেল জিনিসটা? তারপর নেক্সট দেখো, লিঙ্গভেদে বুদ্ধির কোনো পার্থক্য হয় না, অর্থাৎ ছেলেদের মেয়েদের কোনো বুদ্ধির পার্থক্য হয় না যে ছেলেরা বেশি বুদ্ধাঙ্ক হবে মেয়েদের কম বুদ্ধাঙ্ক হবে, এরকম কিন্তু নয়। তাহলে বুদ্ধিটা কিন্তু লিঙ্গভেদে পার্থক্য দেখা যায় না। কিন্তু বেসিক্যালি কিছু কিছু জিনিস রয়েছে, যেমন দেখো সংখ্যাবাচক ক্ষমতা, স্থানিক ক্ষমতা, কারণ নির্ণয় ক্ষমতা, এগুলো কিন্তু পুরুষদের বেশি পারদর্শিতা লক্ষ্য করা যায়। তাহলে মেয়েদের ক্ষেত্রে কি কি পারদর্শিতা লক্ষ্য করা যায়? স্মৃতি, ভাষা উৎকর্ষ, বাচনিক ক্ষমতা, কল্পনা, এগুলো কিন্তু মেয়েরা ভালো পারে। যে কোনো জিনিসকে কল্পনা করতে মেয়েরা ভালো পারে, যে কোনো জিনিস সুন্দর সুন্দর ভাষা দিয়ে উপস্থাপন করতে মেয়েরা ভালো পারে। এছাড়াও মেয়েদের স্মৃতিশক্তি ভালো। বোঝা গেল জিনিসটা কি? তাহলে পুরুষদের ক্ষেত্রে কিছু কিছু সুবিধা রয়েছে, আবার মেয়েদের ক্ষেত্রেও কিছু কিছু সুবিধা রয়েছে, এগুলো একটু মাথায় রাখবে। আর বুদ্ধির কাজ কি? বুদ্ধির কাজ হচ্ছে যে কোনো সমস্যাকে দ্রুত সমাধান করতে আমাদেরকে সাহায্য করে। তাহলে বুদ্ধি কি করে? বুদ্ধি আমাদেরকে যে কোনো সমস্যাকে আমাদের দ্রুত সমাধান করতে কিন্তু সাহায্য করে। বোঝা গেল? চলো নেক্সট দেখো, টরম্যান। টরম্যানের মতে বুদ্ধির তালিকা। তাহলে টরম্যান কি বলছেন? যে বুদ্ধির বিভিন্ন ডিস্ট্রিবিউশন রয়েছে বা বুদ্ধির বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলো আমরা জানবো। দেখো খুবই সুন্দরভাবে এখানে লেখা আছে। যেমন বলছি দেখো, যাদের বুদ্ধি 0 থেকে 60-এর মধ্যে তাদেরকে আমরা বলবো জড় বুদ্ধি, ইডিয়েট বলি না, ইডিয়েট, জড় বুদ্ধি। যাদের 60 থেকে 80 তারা হচ্ছে বোধহীন। বোঝা গেল? বোঝা গেল? আর 80 থেকে 90 যাদের রয়েছে তাদেরকে বলা হয় স্বল্প বুদ্ধি। 90 থেকে 110 রয়েছে স্বাভাবিক, তারপরে 110 থেকে 120 রয়েছে বুদ্ধিমান, আর 120 থেকে 140 রয়েছে অতি বুদ্ধিমান, আর 140-এর ওপর হলে প্রতিভাবান বা জিনিয়াস। বোঝা গেল? তাহলে এইগুলো একটু মাথায় রাখবে, তেমন কিছু নেই। এবার জানবো আমরা কি বুদ্ধির কাজ। বুদ্ধির কাজ দেখো, বুদ্ধি এমন একটি মানসিক শক্তি যা আমাদের সাহায্য করে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে। যেমন দেখো আমাদের পূর্বে যে সমস্ত আমরা কাজ করে রয়েছি সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে কি করে? বুদ্ধি মানে কি করে? বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে সাহায্য করে। তাহলে বুদ্ধির কাজ হচ্ছে যে আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন শিক্ষা নিতে সাহায্য করে। বোঝা গেল বুদ্ধির কাজ? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সাহায্য করে, বস্তুর মধ্যে সম্বন্ধ নির্ণয় করতে সাহায্য করে, অর্থাৎ একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, কোনো সমস্যার গুরুত্বপূর্ণ অংশগুলি থেকে শিক্ষা নিতে সাহায্য করে। আমাদের জীবনে তো বিভিন্ন সমস্যা থাকে, বিভিন্ন প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো থেকেও কিন্তু আমাদের কিছু কি পাওয়া যায়? শিক্ষা পাওয়া যায়। সেই শিক্ষাগুলো নিতে কিন্তু সাহায্য করে। তারপর চলে আসি বুদ্ধির প্রকারভেদ। বুদ্ধির কি কি ভাগ রয়েছে দেখো। থর্নডাইকের শ্রেণীবিভাগ। থর্নডাইক কি কি ভাগে ভাগ করেছে বুদ্ধিকে দেখে নাও। বুদ্ধিকে ভাগ করেছে কি? এক নম্বর হচ্ছে মূর্ত বুদ্ধি। কি বললাম? মূর্ত বুদ্ধি। মূর্ত বুদ্ধি কোনগুলো? যেগুলো আমরা হাতে কলমে কাজ করি সেইগুলোকে বলছে মূর্ত বুদ্ধি। ঠিক আছে? যেমন ধরো রং করা, তারপর ধরো ছবি আঁকা, লেখা, এগুলো সব কি? সবই হচ্ছে কি মূর্ত বুদ্ধির কাজ। যেগুলো আমরা হাতে কলমে কাজ করি সেগুলোকে বলছে মূর্ত বুদ্ধি। নেক্সট পয়েন্টে বলা হয় যে বিমূর্ত বুদ্ধি কোনগুলো? বিমূর্ত বুদ্ধি বলতে বোঝাচ্ছে যেমন চিন্তা করা, কল্পনা করা, ঠিক আছে, যুক্তি নির্ণয় করা, এইগুলো হচ্ছে সবই কিন্তু বিমূর্ত বুদ্ধির কাজ। ভাষার ব্যবহার সবই কিন্তু বিমূর্ত বুদ্ধির কাজ। যেমন দেখো গাণিতিক সমস্যার সমাধান করা, এটা কিন্তু বিমূর্ত, মাথায় রাখবে। গাণিতিক সমস্যার সমাধান করাটা কি? একটা বিমূর্ত বুদ্ধির কাজ। সাহিত্যের বিশ্লেষণ করা, এগুলো সবই কিন্তু বিমূর্ত বুদ্ধির কাজ। পরীক্ষা আসতেই পারে যে সাহিত্যের বিশ্লেষণ করা কোন ধরনের বুদ্ধির কাজ বলে মনে করেছেন কে? থর্নডাইক। তাহলে তখন সঠিক আনসার হবে কি? বিমূর্ত বুদ্ধি। বোঝা গেল? তারপরে চলে আসি সামাজিক বুদ্ধি। সামাজিক বুদ্ধি কোনগুলো? যে আমরা যে সমাজে বাস করি, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে সম্পর্ক তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা, এক্ষেত্রে যে বুদ্ধিটার প্রয়োজন সেটা হচ্ছে সামাজিক বুদ্ধি। ওকে, নেক্সট দেখো প্রক্ষোভিক বুদ্ধি। আমাদের মনের মধ্যে যে ভয়, রাগ, দুশ্চিন্তা, আবেগ, ভালোবাসা রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায় যে বুদ্ধির সাহায্যে, সেটাকে বলছে প্রক্ষোভিক বুদ্ধি। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম যে থর্নডাইকের মধ্যে 4 ধরনের কিন্তু বুদ্ধি রয়েছে। এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। চলো নেক্সট দেখো। নেক্সট এই ছকটা ভালো করে একটু মুখস্থ করবে, খুবই ভালো করে দেখো। স্টার্নের তত্ত্বটির নাম হচ্ছে কি? এক উপাদান তত্ত্ব, ইংরেজিতে বলছে ইউনিফ্যাক্টর থিওরি। বুদ্ধির এক উপাদান তত্ত্বর প্রবক্তাকে স্টার্ন। স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, যেটাকে বলছে টু ফ্যাক্টর থিওরি। থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব, যেটা ইংরেজিতে বলছে মাল্টিপুল ফ্যাক্টর থিওরি। ঠিক আছে? থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব মাথায় রাখবে।
থ্রাস্টানের রয়েছে প্রাথমিক মানসিক তত্ত্ব বা দোল উপাদান তত্ত্ব। বোঝা গেল? এটা হচ্ছে কি গ্রুপ থিওরি কার, যদি ইংরেজিতে আসে গ্রুপ থিওরি কার তখন আনসার করবে কি থ্রাস্টন। বোঝা গেল? আর প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি কার, থ্রাস্টানের। এগুলো কিন্তু মাথায় রাখবে। আর থর্নডাইকের ছিল কি, থর্নডাইকের ছিল মাল্টিপল ফ্যাক্টর থিওরি। বোঝা গেল? নেক্সট দেখো থমসনের বাছাই তত্ত্ব। থমসনের কি বাছাই তত্ত্ব, যেটাকে বলা হয় স্যাম্পলিং থিওরি। পরীক্ষায় খুব আসছে এটা। স্যাম্পলিং থিওরি কার, স্যাম্পলিং থিওরি হচ্ছে থমসনের বাছাই তত্ত্ব। নেক্সট 6 নম্বর বলছে গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব, যেটাকে বলা হয় ট্রাই ডাইমেনশনাল থিওরি। গিলফোর্ডের ত্রিমাত্রিক থিওরি। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট 7 নম্বর বলা হয়েছে বার্ট অ্যান্ড ভার্নন, তার যে তত্ত্ব সেটা হচ্ছে কি হায়ারকি তত্ত্ব। তাহলে হায়ারকি তত্ত্বর প্রবক্তাকে, সেটা হচ্ছে কি বার্ট অ্যান্ড ভার্নন। তারপর নেক্সট বলা হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব, যেটা কগনিটিভ থিওরি। কগনিটিভ থিওরি প্রবক্তা হচ্ছে কি ক্যাটেল অ্যান্ড হর্ন থিওরি অফ দ্য ইন্টেলিজেন্স। স্টার্নবার্গের তথ্য প্রক্রিয়াকরণ, যেটাকে বলছে স্টার্নবার্গ থিওরি অফ ইনফরমেশন, থিওরি অফ ইন্টেলিজেন্স। এগুলো মাথায় রাখবে। আর গার্ডিনারের বহুবিধি তথ্য, যেটা বলছে গার্ডিনারের থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। ঠিক আছে, মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরি কে দিয়েছেন? গার্ডিনার। তাহলে এই যে বুদ্ধির নামগুলো পড়লাম অর্থাৎ তত্ত্বগুলো, এগুলো একটু তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবে। ওকে, এগুলো কিন্তু ভুল হয় না, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তারপরে চলে আসি বুদ্ধির বিভিন্ন তত্ত্ব, থিওরিগুলো কি কি রয়েছে দেখো। স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, ভালো করে দেখো কি বলছে। তো একজন ব্রিটিশ বিজ্ঞানী যার নাম ছিল স্পেয়ারম্যান, 1904 সালে তিনি গণিতের ওপর ভিত্তি করে, মাথায় রাখবে যে স্পেয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্বটি কিসের ওপর ভিত্তি? গণিতের ওপর ভিত্তি করে যে একটি তাত্ত্বিক ব্যাখ্যা করেছেন, যেটি আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশ হয়েছিল। তিনি কি বলছেন? বুদ্ধির দুটি উপাদান। কটি উপাদান? দুটি। একটাকে বলছে কি সাধারণ শক্তি, যেটা জি উপাদান, আর একটাকে বলছে ওপরটি হচ্ছে বিশেষ শক্তি, সেটাকে বলছে এস উপাদান। বোঝা গেল? চলো, জি উপাদানের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কি কি দেখো। এটি হলো সার্বজনীন জন্মগত বংশগত মানসিক ক্ষমতা। এটি হলো সার্বজনীন জন্মগত বংশগত মানসিক ক্ষমতা। এটি কি সার্বজনীন জন্মগত বংশগত মানসিক ক্ষমতা। তারপর 2 নম্বর বলছে কোনো ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত কার্যবলীর মধ্যে প্রতি সব সময় একই পরিমাণ থাকে। মানে দেখো, এর জি উপাদানটা কিন্তু একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার মায়ের পেট থেকে কিন্তু নিয়ে জন্মগ্রহণ করে, আর এটা সার্বজনীন, এটি সবার মধ্যে রয়েছে। আবার 2 নম্বরে বলছে কোনো ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত কার্যবলীর মধ্যে এটি রয়েছে। আমি যে প্রতিদিন কাজ করছি, খেলাধুলা, নাচ গান, সব কিছুর মধ্যে এই জি উপাদান কিন্তু বর্তমান। বোঝা গেল? 3 নম্বরে বলা হয়েছে জি এর পরিমাণ ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়। তাহলে তো আমার ক্ষেত্রে জি এর পরিমাণ বেশি থাকতে পারে, তোমার কাছে কম থাকতে পারে, অন্যের কাছে বেশি থাকতে পারে। অর্থাৎ জি এর পরিমাণ বা জেনারেল ফ্যাক্টরের পরিমাণটা কি এক একজনের কাছে এক এক রকম। বোঝা গেল? এটি ব্যক্তির যে কোনো প্রকারে কাজে লাগে। জি উপাদানটা যেটা রয়েছে সমস্ত কাজে লাগে। ব্যক্তির মধ্যে এর পরিমাণ যত বেশি হবে তার সাফল্যের পরিমাণ তত কিন্তু বেশি। তাহলে যার মধ্যে যত জি এর পরিমাণ বেশি তার সাফল্যের পরিমাণ তত বেশি। ক্লিয়ার? 6 নম্বর বলা হয়েছে জি উপাদান সমস্ত বৌদ্ধিক কাজে লাগে। তাহলে সমস্ত কাজে কি লাগে? জি উপাদান লাগে। জি উপাদানের তারতম্যের জন্য ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায়। যে যেমন আমরা বলি না আইনস্টাইন, তারপরে চলো নিউটন, এদের মধ্যে পার্থক্য করি কিসের মাধ্যমে? এই জি উপাদানের মাধ্যমে। বোঝা গেল? বা একটা শ্রেণীকক্ষে ধরো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একটা যে সব থেকে কমা স্টুডেন্ট আমরা বলি কীভাবে? সেটাই জি উপাদানের ভিত্তিতে। এগুলো মাথায় রাখবে। তারপর চলে আসি এস ফ্যাক্টর। এস ফ্যাক্টর কী কী বৈশিষ্ট্য আছে দেখো। এস ফ্যাক্টরের বৈশিষ্ট্য বলছি এগুলি প্রধানত অর্জিত বা শিখনের মাধ্যমে পেয়ে থাকি। ঠিক আছে? ব্যক্তির প্রতিটি কাজে পৃথক পৃথক বিশেষ শক্তির প্রয়োজন। যে কিছু স্পেশাল কাজ রয়েছে, সেই স্পেশাল কাজের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রয়োজন। এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির পরিমাণ সংখ্যার তারতম্য দেখা যায়। তো এসের যে পরিমাণটা সেটা আমার বা তোমার মধ্যে কিন্তু পার্থক্য দেখা যাবে। তারপর নেক্সট বলছে একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে এবং এর পরিমাণও ভিন্ন হতে পারে। তো একজন ব্যক্তির মধ্যে কি বিশেষ শক্তি কিন্তু অনেকগুলো থাকতে পারে বা একটাও থাকতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। বিদ্যালয়ের কার্যবাড়িতে যে সমস্ত সহপাঠক্রমিক কার্যগুলি করা হয়, খেলাধুলা, নাচ গান, এগুলোর জন্য কি প্রয়োজন? এগুলোর জন্য আমাদের এস ফ্যাক্টর কিন্তু প্রয়োজন। বোঝা গেল? এস বা বিশেষ উপাদান কিন্তু প্রয়োজন। স্পেয়ারম্যানের এই দ্বি উপাদান তথ্যটিকে থর্নডাইক এবং থমসন কি করেছেন? সমালোচনা করেছেন। তারা কি বলছেন? তারা বলছেন যে বুদ্ধির কিন্তু দুটি উপাদান না, বুদ্ধি হচ্ছে অনেকগুলো উপাদানের সমন্বিত রূপ। তাই বলছে। যেমন থর্নডাইক বলছে দেখো বুদ্ধি অনেকগুলি পরস্পর নিরপেক্ষ শক্তির সমন্বয়। ঠিক আছে? নিরপেক্ষ শক্তির সমন্বয় কে বলেছেন? থর্নডাইক বলেছে। বোঝা গেল?
নেক্সট দেখো বলছে থর্নডাইকের বহু উপাদান তথ্য। থর্নডাইকের বহু উপাদান তথ্য, যেটা ইংরেজিতে বলছে মাল্টিপল ফ্যাক্টর থিওরি। এখানে কি বলছে দেখো, থর্নডাইক বুদ্ধির তথ্য হিসাবে বহু উপাদান তথ্যের কথা বলেছেন। তাহলে বহু উপাদান তথ্য কার? থর্নডাইকের। তিনি বলছেন নির্দিষ্ট উদ্দীপকের নির্দিষ্ট প্রতিক্রিয়া রয়েছে। আমরা জানি যে থর্নডাইকে যখন পড়েছিলাম সংযোজনবাদ থিওরি, তখন নির্দিষ্ট উদ্দীপকের জন্য কি থাকে? নির্দিষ্ট উদ্দীপক, প্রতিক্রিয়া। তাহলে একাধিক উদ্দীপকের জন্য কি থাকবে? একাধিক প্রতিক্রিয়া। তাই তার এই বুদ্ধির তথ্যটিকে কি বলা হয়? পারমাণবিক তত্ত্ব বলা হয়। তাহলে পারমাণবিক তত্ত্ব বা অ্যাটমিক থিওরি অফ ইন্টেলিজেন্স কার? সেটা হবে থর্নডাইক। এটা কিন্তু মাথায় রাখবে। তার মতে বুদ্ধির 4টি গুণের কথা বলা হয়েছে। কটি? 4টি গুণ। দেখো কি কি? নাম্বার 1 হচ্ছে স্তর বা লেভেল। দেখো আমাদের বর্তমানে যে দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আসে আমাদের, সেই সমস্যাগুলোর যে লেভেল কি, কোন পর্যায়ে রয়েছে, কত তার কাঠিন্যতা কি, সেইগুলো নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? এই স্তরের মাধ্যমে। বোঝা গেল? কোন একটা সমস্যার কাঠিন্যতা কি বা সমস্যাটার লেভেল কি, সেটা আমরা জানি কিসের মাধ্যমে? এই স্তরের মাধ্যমে জানি। নেক্সট বলছে বিস্তৃতি। বিস্তৃতি বলতে বোঝাচ্ছে একই রকমের সমস্যা কতগুলি রয়েছে। একই রকমের সমস্যা কতগুলি রয়েছে সেটাকে বলছে কি? বিস্তৃতি। একই কাঠিন্য মাত্রা যত অধিক সংখ্যক বিভিন্ন প্রকারের সমাধান করা যায় তা হলো বুদ্ধির ব্যাপ্তি ধর্ম, অর্থাৎ বিস্তৃতি। তাত্ত্বিকভাবে ব্যক্তি বুদ্ধির যে স্তরে অবস্থান করছে সেই স্তরের সমস্ত সমস্যায় তার সমাধান করা উচিত, যেটা বললাম। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্তরে যতগুলি একই রকমের সমস্যা রয়েছে সেগুলোকে কি বলা হয়? বিস্তৃতি বলা হয়। নেক্সট দেখো ক্ষেত্র। ক্ষেত্র কি বলছে? যে একই রকম না, বিভিন্ন রকমের যে সমস্যা রয়েছে তার যে কাঠিন্যতা, তার যে মান, সেগুলো সম্মিলিত রূপকে কি বলছে? ক্ষেত্র। দেখো কি বলছে, নির্দিষ্ট স্তরে ব্যক্তির বিভিন্ন পরিস্থিতির সমস্যার সমন্বয়কে ক্ষেত্র বলা হয়। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট পরিস্থিতিতে বিভিন্ন সমস্যার সমন্বয়কে কি বলা হয়? ক্ষেত্র বলা হয়। বুদ্ধির প্রতিটি স্তরে ব্যক্তির যত সংখ্যক পরিস্থিতির প্রতি সফল প্রতিক্রিয়া করতে সক্ষম তাকে বুদ্ধির ক্ষেত্র বলা হয়। বোঝা গেল? তাহলে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো রয়েছে তাকে কি বলা হয়? ক্ষেত্র বলা হয়। তারপরে চলে আসি গতি। গতি মানে যে কোনো সমস্যার সমাধান কত তাড়াতাড়ি আমরা করতে পারছি সেটাকে বলবো গতি। তাহলে 4টে পয়েন্ট ভালো করে মাথায় রাখবে, এটা থর্নডাইক বলেছেন। তারপরে চলে আসি থার্স্টনের প্রাথমিক মানসিক শক্তি বা দলগত তথ্য, যেটাকে ইংরেজিতে বলছে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বা গ্রুপ ফ্যাক্টর থিওরি। খুব ভালো করে মাথায় রাখবে এগুলো। থার্স্টনের মতে বুদ্ধির 7টি মৌলিক উপাদান। কটি? 7টি। কি কি দেখো, এম দিয়ে হচ্ছে মেমোরি, এন দিয়ে হচ্ছে কি নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা সংখ্যা ব্যবহারের ক্ষমতা, পি দিয়ে হচ্ছে কি পারসেপচুয়াল অ্যাবিলিটি, আর দিয়ে হচ্ছে কি রিজনেবল অ্যাবিলিটি বা বিচার করার ক্ষমতা, তারপরে বলছি এস দিয়ে হচ্ছে কি স্পেস রিলেশন ফ্যাক্টর, যেটা স্থান চেতনা, ভি দিয়ে হচ্ছে কি ভার্বাল অ্যাবিলিটি বা ভাষার ক্ষমতা, ডাব্লিউ দিয়ে হচ্ছে কি ওয়ার্ল্ড ফ্লুয়েন্সি বা শব্দ উৎকর্ষতা। বোঝা গেল? তারপর দেখো বলছে থার্স্টনের মতে এই 7টি প্রাথমিক মানসিক ক্ষমতা বিভিন্ন কাজের মধ্যে বিভিন্নভাবে লাগে। তাহলে থার্স্টন কি বলছে? আমাদের বুদ্ধির 7টি উপাদান রয়েছে। বোঝা গেল? এই 7টি উপাদান কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে। এই 7টি উপাদান একসঙ্গে লাগে না, 3টে লাগতে পারে, 4টে লাগতে পারে, 5টে লাগতে পারে, 1টা লাগতে পারে বা 7টাও লাগতে পারে। বোঝা গেল? নেক্সট বলা হয়েছে কোনো মানসিক সক্রিয়তা বিশিষ্ট কাজে উপরোক্ত এক বা একাধিক বিশেষধর্মী মানসিক শক্তির প্রয়োজন। তাহলে যে কোনো কাজের ক্ষেত্রে এই যে 7টি উপাদান বললাম, সেই 7টি উপাদান কিন্তু লাগে। সেটা 2টো, 3টে, 4টে যে পরিমাণেও লাগতে পারে। তারপর নেক্সট দেখো গিলফোর্ডের তত্ত্ব, যেটাকে বলা হয় ট্রাই ডাইমেনশনাল থিওরি বা ইন্টেলিজেন্স বা এসওআই মডেল। ঠিক আছে? কি বলছে দেখো, তার মতে বুদ্ধির 3টি মাত্রা রয়েছে। ভালো করে জানবে, তার মতে বুদ্ধির কটি মাত্রা? 3টি। দেখো আমাদের কিন্তু প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু প্রাইমারি টেট ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে। এখানে কিন্তু রেগুলার কিন্তু ক্লাস করানো হয় সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ, প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে তোমাদেরকে টিচমেন্ট অ্যাপের সাহায্যে লাইভ ক্লাস করানো হয়। তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমাদের টোটাল কোর্স হচ্ছে 6 মাসের কোর্স। 6 মাসের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করানো হবে। ওকে, যারা অ্যাডমিশন নিতে চাও 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমাদের মান্থলি ফিস রয়েছে মাত্র 100 টাকা। প্রতিদিন তোমাদের মক টেস্ট এবং সপ্তাহে একটি 150 নম্বরের মক টেস্টের ব্যবস্থা করা হয়। তাহলে আমরা জানলাম কি যে বুদ্ধির হচ্ছে 3টি মাত্রা। দেখো কি কি মাত্রা? নাম্বার 1 খুব ভালো করে মুখস্থ করবে, একটা হচ্ছে কি প্রক্রিয়ার মাত্রা, যেটাকে বলছে অপারেশনাল ডাইমেনশন। এর মধ্যে কিছু মনে রাখার দরকার নেই, শুধু এইগুলো মাথায় রাখবে। প্রক্রিয়ার মধ্যে কটি রয়েছে? 5টি শ্রেণী রয়েছে, 5টি। ঠিক আছে? কি কি 5টি দেখো? নাম্বার 1 প্রজ্ঞা, স্মৃতি,
তারা যে কেন্দ্র প্রসারী চিন্তন, যেটাকে বলা হয় ডাইভারজেন্ট থিঙ্কিং, এটাকে সৃজনশীল কাজের জন্য কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে এটা পরীক্ষা আসে যে সৃজনশীল কাজের জন্য কোন ধরনের চিন্তন প্রয়োজন, সেটা হচ্ছে কি ডাইভারজেন্ট থিঙ্কিং কিন্তু প্রয়োজন। অর্থাৎ কি দেখো, ডাইভারজেন্ট থিঙ্কিং মানে কি, একটা জিনিসকে বিভিন্নভাবে সমাধান করা। যেমন ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে, তুমি কি করলে সেই অঙ্কটা 4টে মেথডে কিন্তু সমাধান করলে, এটাকে বলা হয় কি ডাইভারজেন্ট থিঙ্কিং। আর তারপর 4 নম্বরে হচ্ছে কেন্দ্রনুক, যেটাকে বলা হয় কনভার্জেন্ট থিঙ্কিং। কনভার্জেন্ট থিঙ্কিং মানে কি 5টা মেথড তুমি ভালো করে জানলে, জানার পরে তুমি একটা মেথডে কনক্লুশন আসলে যে এই মেথডটা ভালো, ঠিক আছে, এটাকে বলছে কি কনভার্জেন্ট থিঙ্কিং। অর্থাৎ অনেকগুলো জিনিস থেকে একটা জিনিসে নিয়ে আসাকে বলছে কনভার্জেন্ট থিঙ্কিং। আর নেক্সট হচ্ছে কি মূল্যায়ন। তাহলে কি পেলাম, প্রক্রিয়া মাত্রার মধ্যে 5টি পেলাম। একটা হচ্ছে কি প্রজ্ঞা, স্মৃতি, কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভারজেন্ট থিঙ্কিং, আর হচ্ছে মূল্যায়ন। বোঝা গেল? নেক্সট দেখো বিষয়বস্তু মাত্রা, যেটাকে বলছে কি কন্টেন্ট ডাইমেনশন। বিষয়বস্তু মাত্রাটা কি দেখো, বৌদ্ধিক বা জ্ঞানমূলক তথ্যকে বিষয়বস্তুর ভিত্তিতে গিলফোর্ড 4টি শ্রেণীতে বিভক্ত করেছে। তাহলে জানলাম এখানে যে বিষয়বস্তুগত মাত্রাকে অর্থাৎ কন্টেন্ট ডাইমেনশনের মধ্যে 4টি রয়েছে। কি কি দেখো, নাম্বার 1 একটা হচ্ছে কি চিত্রগত বা মূর্ত বিষয়বস্তু, এগুলো কিন্তু মাথায় রাখবে, চিত্রগত বা মূর্ত বিষয়বস্তু। 2 নম্বর বলছে প্রতীকরূপী বিষয়বস্তু বা সিম্বলিক, যেমন যে গুণ, ভাগ, যোগ, এগুলোকে বলছে কি সিম্বলিক, বা বর্ণমালা, সেটা কি সিম্বলিক। বোঝা গেল, নাম্বার সিম্বলিক। তারপর নেক্সট বলছে বিমূর্ত। বিমূর্তর মধ্যে কি পড়ছে দেখো, যেমন এটা হলো কি ভাষাগত বা ভাবগত, যেমন আমরা যে কথা বলছি সেগুলো। তারপর হচ্ছে কি ভাগের মা গঙ্গা পায় না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এই যে আমরা কথাগুলো বলি সেগুলো সবই কিন্তু বিমূর্ত বিষয়বস্তুর মধ্যে পড়ছে, অর্থাৎ আমাদের যে ভাষা। 4 নম্বরে রয়েছে আচরণমূলক বিষয়বস্তু। এটি হলো সামাজিক আচরণ, যার সাহায্যে নিজেদের ও অন্যদের বোঝা হয়, যে আমি যে তোমাকে ফিল করতে পারছি, আমি যে তোমাকে বুঝতে পারছি, কোন বুদ্ধির সাহায্যে, সেটা হচ্ছে কি আচরণমূলক বিষয়বস্তুর মাধ্যমে। বোঝা গেল? তাহলে একটা মানুষ আর একটা মানুষকে বুঝতে পারে, ফিল করতে পারে, সেটা কিসের মাধ্যমে, আচরণমূলক বিষয়বস্তুর মাধ্যমে। তাহলে এখানে কি পেলাম, এখানে আমরা 4টে কিন্তু পয়েন্ট পেলাম। কার 4টে পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে বিষয়বস্তুগত মাত্রার কিন্তু 4টে পয়েন্ট পেলাম। এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদন বা ফলশ্রুতি, যেটাকে বলছে প্রোডাক্ট। এখানে কি বলছে দেখো, যে গিলফোর্ড বলেছেন যখন কোনো বিষয়বস্তুর ওপর প্রক্রিয়া কার্যকরী হয় তখন 6 রকমের প্রক্রিয়া থাকে। কয় ধরনের? 6 রকমের। এত কিছু জানার প্রয়োজন নেই, মাথায় রাখবে উৎপাদন বা ফলশ্রুতির মধ্যে 6 রকমের শ্রেণী রয়েছে। কি কি দেখো, একদম মুখস্থ করবে, একক, শ্রেণী, সম্পর্ক, ব্যবস্থাপনা, তারপর রয়েছে কি পরিবর্তনশীলতা এবং তাৎপর্য বিচার। তাহলে এই 6টি রয়েছে। তো পরীক্ষায় কোনটি প্রশ্ন আসবে যে প্রক্রিয়াকরণের মধ্যে কোনটি নয়, 3টে হয়তো অপশন থাকবে, 4-এর জায়গায় অন্য একটা শ্রেণী ঢুকিয়ে দেবে, তখন সেটা তোমাদেরকে আনসার করতে হবে। এইভাবে কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে। তারপর দেখো বলছে গিলফোর্ডের ধী শক্তি ত্রিমাত্রিক তথ্যে 5 প্রকার বৈদিক ক্রিয়া রয়েছে, আর 4 প্রকার রয়েছে বিষয়বস্তু, এবং 6 প্রকার রয়েছে কি উপজাত উপাদানের কথা, যেটা প্রোডাক্টিভ বললাম। তাহলে টোটাল কটা, টোটাল রয়েছে দেখো 4 × 5 × 6, টোটাল রয়েছে 120টা উপাদান। তাহলে টোটাল কটা উপাদান ছিল, তো গিলফোর্ডের মধ্যে বুদ্ধির কটি উপাদান, গিলফোর্ডের মধ্যে বুদ্ধির টোটাল 120টি উপাদান ছিল, ঠিক আছে আগে। কিন্তু এখন বর্তমানে কটি রয়েছে, 150টি রয়েছে। কটা? 150টা কিন্তু রয়েছে। আর তিনি কিন্তু মোট 90টি বুদ্ধি কিন্তু আবিষ্কার করতে পেরেছেন। কটি? 90টি আবিষ্কার করতে পেরেছেন, বাকিগুলো কিন্তু এখন আবিষ্কার করা সম্ভব হয়নি। তারপরে বলা হয়েছে বুদ্ধি হচ্ছে 2টি শ্রেণী, একটা হচ্ছে কি প্রতীকমূলক, আর একটা হচ্ছে কি বিমূর্ত ভাষামূলক ক্ষমতা। ভালো করে বোঝো। তাহলে বিমূর্ত বুদ্ধি কয় প্রকার? বিমূর্ত বুদ্ধি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি প্রতীকমূলক, আর একটা হচ্ছে বিমূর্ত ভাষামূলক ক্ষমতা। যেমন দেখো, যেসব ক্ষেত্রে শব্দ, অনুধাবন, বানান, ভাষার সংখ্যা নিয়ে কাজ করা হয় জ্যামিতিবাদে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রতীকমূলক, ঠিক আছে, প্রতীকমূলক বলা হয়। আর বাচনিক ধারণা, যেটা আমরা কথা বলি, বাচনিক ধারণার মাধ্যমে বিষয়বস্তুকে বোঝানোর জন্য বিমূর্ত প্রয়োজন। বোঝা গেল? সেটাকে বলা হয় সিমেন্টিক বুদ্ধির প্রয়োজন। সিমেন্টিক মানে কি? সিমেন্টিক কথার অর্থ হচ্ছে ভাষামূলক বুদ্ধি। বোঝা গেল জিনিসটা? একটু পড়ে রাখবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো টোটাল আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট ক্লাসে এর পরেগুলো আলোচনা করে দেবো। আর পিডিএফটা তোমরা একটু ভালো করে পড়ো, দেখবে কোনো সমস্যার হবে না, তাহলে কিন্তু তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।